এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার শুনে নেওয়া যাক। ওয়াকফ হিংসায় খুন হরগোবিন্দ চন্দনের পরিবার নেবেন না ক্ষতিপূরণ। মমতাকে কি বললেন জানুন বিস্তারিত। মমতার অনুরোধ উপেক্ষা করে মুর্শিদাবাদ যাচ্ছেন বোস, ফের সংঘাতে নবান্ন রাজভবন। দাঙ্গা তৈরি করা হয় ক্রিমিনালদের দিয়ে, আবার অমিত শাহকে তুলোধনা করলেন মমতা। চিন্তা কাটল, শিক্ষকরা বেতন পাবেন, ডিসেম্বরের মধ্যে সমস্যার সমাধান হবে আশায় মমতা। নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা সিবিআই মামলায় পার্থকে জামিন দিল না আদালত। ভারতের সঙ্গে সম্পর্ক কেমন বাংলাদেশের কাছে জানতে চান ট্রাম্পের দুই প্রতিনিধি। 1.3 মিলিয়নের ভারতীয় সেনা, কাশ্মীরকে নিয়ে বড় দাবি পাক সেনাপ্রধানের। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই গুরুত্বপূর্ণ খবর একসাথে একটি ভিডিওতে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে আপনার মতামত বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবশ্যই জানান। ওয়াকফ হিংসায় খুন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ক্ষতিপূরণ তারা নেবেন না বলে জানালেন দাস পরিবারের সদস্যরা। 16 এপ্রিল হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। তবে শ্রাদ্ধের জন্য পুরোহিত ও খোরকারককে পর্যন্ত পাশে পাননি বলে অভিযোগ দাস পরিবারের। তাদের দাবি, আতঙ্কে কেউ আসেনি, তাই পুরোহিত ছাড়াই শ্রাদ্ধ সম্পন্ন হয় হরগোবিন্দ দাস এবং চন্দনের। এই আবহে হরগোবিন্দের স্ত্রী পারুল দাস জানান, তিনি মমতার ঘোষিত টাকা নেবেন না। তার কথায়, টাকা দিয়ে কি হবে, আমরা চাই কঠিন শাস্তি হোক দোষীদের। এদিকে চন্দনের স্ত্রী পিঙ্কিও জানান, তিনি রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকা নেবেন না, বরং তিনি গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প তৈরির দাবি জানান। এদিকে পিঙ্কি অভিযোগ করেন, ঘটনার দিন পুলিশ সময় মতো এলে কারো প্রাণ যেত না। এদিকে হরগোবিন্দের মেয়ে অভিযোগ করেন, ঘটনার দিন ঘন্টার পর ঘন্টা পুলিশকে ফোন করে গিয়েছিলেন তারা, তবে পুলিশ আসেনি। তার আরও অভিযোগ, সেদিন তাদের বাড়িতে হামলা করা ছাড়াও গ্রামের অন্যান্য একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, চলেছিল ভাঙচুর লুটপাট, তবে পুলিশ আসেনি। পরে বিএসএফ নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাণ্ডব শেষ হওয়ার পরে এই আবহে হরগোবিন্দ দাসের মেয়ের বক্তব্য, পুলিশকে ঘন্টার পর ঘন্টা ধরে ফোন করলেও সেদিন পুলিশ আসেনি। মুর্শিদাবাদের হিংসার ঘটনাগুলিকে কেন্দ্র করে আবারও একবার কি সংঘাতে ফিরতে চলেছে নবান্ন ও রাজভবন? এখনও পর্যন্ত ঘটনাক্রম যত দূরে এগিয়েছে তাতে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে অনুমান করছে সংশ্লিষ্ট মহল। কারণ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা করেই মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলি পরিদর্শনে যাচ্ছেন বাংলার সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিবি আনন্দ বোস। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের জেরে মুর্শিদাবাদের নানা প্রান্তে হিংসা ছড়িয়ে পড়ে। তার জেরে কয়েকশো মানুষ নিজেদের ভিটে মাটি ছেড়ে আশ্রয় নেন পাশের জেলা মালদায়। বৃহস্পতিবার তেমনই কয়েকজন ঘরছাড়াকে নিয়ে রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সাক্ষাতের পর সুকান্ত সর্বপ্রথম সংবাদ মাধ্যমকে জানান, আক্রান্তদের সঙ্গে রাজ্যপাল কথা বলেছেন এবং তাদের দাবি মেনেই তিনি আগামীকাল মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলি পরিদর্শন করবেন। এদিকে এদিন মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, তা পুরোপুরি স্বাভাবিক করতে হবে এবং তার জন্য আপাতত বাইরে কারও সেখানে যাওয়া উচিত নয়, কিছুটা অপেক্ষা করা দরকার। সে কারণে তিনি নিজেও এখনই মুর্শিদাবাদ যাচ্ছেন না, পরে সময় হলে যাবেন। মুর্শিদাবাদের অশান্তি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা পুরোটাই হয়েছে প্রি প্ল্যান্ড কমিউনাল রায়ট করার জন্য। আর গোটা ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বিজেপির। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এই হামলার ছক কষেছে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পরিকল্পনার পিছনে রয়েছে এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার করলেন। তবে তার সাফ কথা, যারাই এই কাজের নেপথ্যে থাকুন না কেন, কাউকে ছাড়া হবে না। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেন তিনি। এদিকে অশান্তি এবং অস্থিরতা তৈরির নীল নকশা যে বোনা হয়েছিল সেটার তথ্য হাতে এসেছে রাজ্যের গোয়েন্দা বিভাগের কাছে বলে জানান মুখ্যমন্ত্রী। কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে অশান্তি করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্থানীয়রা ছাড়া আর কেউ যেন সেখানে গিয়ে অশান্তি না করেন সেটা আমি অনুরোধ করব। রাজ্যপালকে অনুরোধ করব সেখানে না যেতে। আমিও যেতে পারতাম, কিন্তু এখন মানুষের আত্মবিশ্বাস গড়ে তোলা হচ্ছে, তাই যখন যাওয়ার সময় হবে ঠিক যাব। আর এখানে তো গোলমাল বাঁধানো হয়েছে। বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানিতে রাজ্য সরকার এবং চাকরিহারাদের সাময়িক স্বস্তি মিলেছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে নবান্ন থেকে শিক্ষকদের সমস্যা চলতি বছরের মধ্যেই মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিসেম্বর মাস পর্যন্ত সময় পেয়ে গিয়েছি। অনেকে বলছে 2026 সাল পর্যন্ত যাবে, কিন্তু 2026 সাল পর্যন্ত যাওয়ার প্রশ্ন নেই। এই বছরের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আপাতত স্বস্তি, এখন বেতন দেওয়া যাবে। আমরা কথা দিয়েছিলাম যাতে অসুবিধা না হয় সেটা দেখব। এই বছরের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। মানুষের কাজে আমি ভুল করি না, আমার কাজে ভুল হতে পারে। সময় কিছুটা পাওয়া গিয়েছে, এটা একটা স্বস্তি যখন মিলেছে তখন বাকিটাতেও স্বস্তি আসবে। দিল্লি থেকে আমাদের আইনজীবীরা এলে ব্রাত্য বসুকে বলেছি কথা বলতে। বয়সের ভার, শারীরিক অসুস্থতা, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ না করে স্রেফ হাজতে পুরে রাখা কিংবা অভিযুক্ত বাকিদের জামিন মঞ্জুর। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় এর মধ্যে কোনো যুক্তিই ধোপে টিকল না। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন ফের একবার খারিজ হয়ে গেল। উল্লেখ্য, এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় পার্থর জামিনের আবেদন যেমন খারিজ হয়েছে, আবার মঞ্জুরও হয়েছে। যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন পার্থ, কিন্তু বৃহস্পতিবার এই একই ঘটনায় সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এখন কেমন? বাংলাদেশের কাছে নাকি সেই বিষয়ে খোঁজ খবর নিতে পারেন মার্কিন প্রতিনিধিরা। বাংলাদেশি সংবাদ মাধ্যমে এমনই একটি সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। কালের কণ্ঠ অনুসারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বিদেশ মন্ত্রকের সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পারেন মার্কিন প্রশাসনের দুই প্রতিনিধি, যথাক্রমে ব্যুরো অব ইস্ট এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ এবং ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট নিকোল চুলিক। বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওসিম মুনির। প্রবাসী পাকিস্তানিদের প্রথম বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখার সময় কাশ্মীর ইস্যুতে ভারতকে আক্রমণ শানান জেনারেল মুনির। তিনি দাবি করেছেন যে পাকিস্তান কখনোই কাশ্মীরকে আলাদা হতে দেবে না। উল্লেখ্য, রাষ্ট্রসংঘে ভারত বারংবার বলে এসেছে যে জম্মু ও কাশ্মীরের একটা অংশ পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। এরই সঙ্গে ভারতের স্পষ্ট বার্তা, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। জেনারেল মুনির বলেন, অনেকেই আশঙ্কা করছেন যে সন্ত্রাসী কার্যকলাপের কারণে পাকিস্তান বিনিয়োগ পাবে না। তার কথায়, আপনার কি মনে হয় সন্ত্রাসীরা দেশের ভাগ্য কেড়ে নিতে পারবে? 1.3 মিলিয়নের শক্তিশালী ভারতীয় সেনাবাহিনী আমাদের ভয় দেখাতে পারে না। তাহলে কি আপনার মনে হয় এই সন্ত্রাসীরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পরাজিত করতে পারবে? পাকিস্তানের সেনাপ্রধান আরও স্পষ্ট করে বলেছেন যে সশস্ত্র বাহিনী বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জেনারেল মুনির বলেন, বালুচিস্তান পাকিস্তানের গর্ব, এত সহজেই কি এটা কেড়ে নেওয়া যাবে? 10 প্রজন্ম এটা আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই সন্ত্রাসীদের পরাজিত করব। পাকিস্তানের পতন হবে না। কাশ্মীর সম্পর্কে বলতে গিয়ে জেনারেল মুনির বলেন, আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। এটি আমাদের ঘাড়ের শিরা ছিল, এটি আমাদের ঘাড়ের শিরা থাকবে। আমরা এটাকে ভুলব না। আমরা আমাদের কাশ্মীরি ভাইয়েদের তাদের বীরত্বপূর্ণ সংগ্রামে একা ছেড়ে দেব না।